বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন দুজন ব্যবসায়ী নেতা। আমার বায় বসা আছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রিহাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন তার পরিচালক সৈয়দ নাসির। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। দেশে একটা ট্রানজিশনাল ফেজের মধ্যে দিয়ে অনেক দিন গেছে এবং একটা নির্বাচন হলো, নতুন একটা সরকার মাত্র কিছুদিন হলো বলা যেতে পারে, 1.5 মাসের মতো সময় গেল, এবং এই পরিস্থিতি বৈশ্বিক অস্থিরতা, একটা যুদ্ধ আমরা দেখলাম, যদিও সাময়িক বিরতি এখন এই মুহূর্তে যুদ্ধ অবস্থায়, এবং তার এক ধরনের প্রভাবও আমরা আমাদের জ্বালানি খাতে, বিদ্যুৎ খাতে দেখতে পেয়েছি, এবং যেটা ব্যবসা বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত। সব মিলিয়ে আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে সূচনায় বুঝতে চাই যে দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির অবস্থা আপনারা কীরকম দেখেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে এই অন্তর্বর্তী সরকারের সময় থেকেই আমাদের এটা সাধারণত যে কোনো তত্ত্বাবধায়ক সরকার আসলে এটা কিন্তু ওই সময়টা ব্যবসা একটু কম, মানে শুধু আমাদের ব্যবসা না, সব ব্যবসাগুলাই হয়। এখানে আরেকটা অসুবিধা হচ্ছে, আমাদের লাস্ট 18 মাস ধরে এফবিসিসির কিন্তু কোনো কর্ণধার নাই। এফবিসিসি কিন্তু একজন প্রশাসক চালাচ্ছে, সেই জন্য কিন্তু ব্যবসায়ীদের কিন্তু অনেক অসুবিধা হচ্ছে। আমাদের কোনো সুবিধা অসুবিধা হলে আমরা প্রথমেই কিন্তু এফবিসিসিতে যাই, কিন্তু এই মুহূর্তে প্রায় 18 মাস 19 মাস ধরে এফবিসিসির কোনো কর্ণধার নাই, অবিবেকহীন আমাদের সকল ব্যবসায়ীরা। এর ফলে কিন্তু ব্যবসার গতি ক্রমশই কমছে। এটা আমি সরকারকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব এফবিসিসির একটা নির্বাচন দিয়ে, এফবিসি গতিময় হওয়া মানেই হচ্ছে ব্যবসায়ীদের গতিময় হওয়া হবে আর কি। তো তারপর আমি বলবো যে আমাদের ব্যবসার কিন্তু অনেকগুলা, আপনি দেখেন গার্মেন্টস সেক্টর কিন্তু আমাদের দেশে একটা মাইল ফলক, অনেক দিন ধরে এটা, এর সাথে সাথে কিন্তু অনেকগুলা ব্যবসা আছে যেগুলা কিন্তু আরও মাইল ফলক হতে পারত। এবং আজকে আমি কয়েকটা ব্যবসা যে এটাকে যদি সরকার একটু দেখে তাহলে কিন্তু এই ব্যবসাগুলো কিন্তু আরও এগিয়ে যাবে। বিশেষ করে আমি প্রথমে বলবো আমাদের আবাসন ব্যবসা নিয়ে। আবাসন ব্যবসা কিন্তু এখন কিন্তু এই মুহূর্তে আমি বলবো শুধু বিল্ডিং বানায় না, বিল্ডিং তৈরি করে না, এটার সাথে কিন্তু অনেকগুলা কার্যক্রম জড়িত, এবং প্রায় এটার সাথে এখন এই যদি আমাকে প্রশ্ন করেন প্রায় 50 লক্ষ লোক এটার সাথে জড়িত। এই ব্যবসা যদি স্থির হয়ে যায় তাহলে কিন্তু জাতীয় অর্থনীতিতে একটা বিরাট প্রতিক্রিয়া পড়ে, এবং এটা শুধু আমাদের দেশে না, পৃথিবীর সব দেশেই কিন্তু দেখা গেছে যে আবাসন শিল্প বা রিয়েল এস্টেট সেক্টরে যদি কোনো একটু ধস নামে, সেই দেশের ইকোনমিতে কিন্তু একটা ধস নামার সম্ভাবনা থাকে এবং হয়েছে। আপনি 11 যেটা আমেরিকার, সেই সময় কিন্তু রিয়েল এস্টেট ব্যবসাটাই কিন্তু প্রথম ধস নামছিল, পরে কিন্তু সারা বিশ্বে কিন্তু এটার একটা প্রভাব পড়েছিল। এবং এই ব্যবসার সাথে যে জড়িত, আমি যেটা বললাম যে রড সিমেন্ট ছাড়াও এখন মনে করেন যে কক্সবাজারে যে আমাদের আবাসন শিল্প যেগুলো হয়েছে, এটা কিন্তু পর্যটন শিল্প কিন্তু উন্নত হয়েছে। একসময় আমাদের আপনি শীত মৌসুমে এখনও গেলে কিন্তু আপনি কক্সবাজারে কিন্তু জায়গা পাবেন না, আর এটা যদি আমরা না যেতাম তাহলে কিন্তু আরও ব্যাঘাত, বিকজ এখান থেকে বিদেশে ব্যাংকক বা ভারতে চলে যেত, কিন্তু কিছুটা হলেও কক্সবাজার কিন্তু অনেক পর্যটন কিন্তু সেখানে যাচ্ছে, এটাও কিন্তু ইকোনমিতে একটা ভালো ভূমিকা রাখছে। সব মিলে আপনার এটা কিন্তু এই ব্যবসাটা কিন্তু দেশের অর্থনীতিতে একটা সুন্দর ভূমিকা রাখতেছে। এর মধ্যে আমাদের এই ব্যবসাটা কিন্তু গত 18 মাসে আপনার এই সরকার যে তত্ত্বাবধায়ক সরকার বা আন্তর্জাতিক সরকার যেটা ছিল, সে সময় কিন্তু কোনো অ্যাসোসিয়েশন কোনো কাজ করতে পারেনি, তারপরও আমাদের অ্যাসোসিয়েশন কিন্তু কয়েকটা কাজ করছে। এই তাদের সময় যেরকম আমরা একটা ড্যাব নিয়ে অনেক দৌড়াদৌড়ি করবার, ড্যাবের একটা কিছুটা হলেও মন্দের ভালো কিছুটা পেয়েছি। পাওয়ার পর বর্তমান সরকারের কাছে আমরা মাননীয় পূর্তমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি যে ড্যাবের যে জিনিসগুলো ভুল ছিল সেগুলো আবার ঠিক করার জন্য। এটা হয়তো আগামী 1-2 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। তারপর আপনার রেজিস্ট্রেশন যেটা ছিল, আপনার জমি রেজিস্ট্রেশন, রাজুক এবং ন্যাশনাল হাউজিং বা সরকারি জমি রেজিস্ট্রেশন করতে গেলে এগুলো পারমিশন নেওয়া লাগতো, সে মন্ত্রণালয় থেকে, সেটা এখন নাই, এটা সরাসরি এখন
রেজিস্ট্রেশন করা যাবে। ফলে এটাও কিন্তু একটা ভালো দিক এবং ঝামেলা কমেছে। এবং গৃহ ঋণ ছিল 2 কোটি টাকার মতন, সেটাকে এখন 4 কোটি টাকা করছে। ফলে আমাদের যারা মধ্য বা নিম্ন আয়ের লোকরা তারা কিন্তু এখন ফ্ল্যাট ক্রয় করতে পারবে। তো সব মিলে আগের তুলনায় আরও কিছু আমরা কাজ করছি ছোটোখাটো, যেমন আমরা ওয়াসার একটা রিট করেছি হাইকোর্টে, যেটা খুব তাড়াতাড়ি ফয়সালা হবে। এবং আমাদের যে চাঁদাবাজি যেগুলো হতো আমাদের সেক্টরে, সেটা কিন্তু অবশ্যই কমছে এবং এখন মনে করেন জিরো আকার আছে। এখন চাঁদাবাজি খুবই কম এবং আমাদের কাছে এই ধরনের কোনো রিপোর্ট আসে না। আর ফলে আমরা মনে করি এটা একেবারে কমেই গেছে, আমাদের সেক্টরে এই ধরনের নাই। তাই আমি মনে করি যে এখন এই সেক্টরটাকে যদি সরকার, আমাদের ছোট ছোট কিছু দাবি দেওয়া আছে এবং এর মধ্যে আমরা গতকাল আমরা করলাম এনবিআর চেয়ারম্যানের কাছে, যে আমাদের বারবার আমরা এটা বলে আসতেছি যে রেজিস্ট্রেশন ফি কমাবার জন্য, এবং সেই রেজিস্ট্রেশন ফি কমাবার কথা আমরা বলে আসছি। কারণ উপমহাদেশে কোনো জায়গায় এত রেজিস্ট্রেশন ফি নেই, যেটা 15 থেকে 16%, এটাকে কমিয়ে আনার জন্য আমরা যদিও এখন 13%, এটাকে আমরা কমিয়ে আনতে বলছি, অ্যাটলিস্ট সিঙ্গেল ডিজিটে আনতে বলছি। এবং আরেকটা বলছি আমরা সেকেন্ডারি মার্কেটের কথা বলছি, এখানে একটা কিছু সুবিধা দেওয়ার জন্য। তো আমি মনে করি যে সরকার যদি এই সেক্টরটাকে একটু দেখে, তাহলে মনে হয় দেশের অর্থনীতি একটা ভালো ভূমিকা রাখবে এবং দেশ এগিয়ে যাবে। আমি আসছি আপনার কাছে, মিস্টার সৈয়দ নাসির, আপনার কাছে কি মনে হচ্ছে? আসলে তো বাংলাদেশ এখন একটা কি বলবো, অস্থির সময়ের মধ্যে, সেটা হচ্ছে বৈশ্বিক প্রেক্ষাপটেই সবচেয়ে বেশি। আমি আপনার এখানে আসতে আসতে প্রচণ্ড জাম ক্রস করছি। সমস্ত পেট্রোল পাম্পে কি পরিমাণ লাইন, রাস্তার অর্ধেক শুধু তেলের লাইনে দখল হয়ে গেছে। এটা বেশ কিছুদিন ধরে চলছে, কিন্তু দুঃখের সহিত বলতে হয় এই পরিস্থিতিটাকে সরকার অ্যাড্রেস করতেছে না। এই যে মানুষের জনদুর্ভোগ, মানুষ তেল পাচ্ছে না, পেট্রোল পাম্পে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেছে, এবং এক একজন মন্ত্রী এক এক রকম কথা বলছে। প্রকৃত তথ্যও কিন্তু কেউ তুলে ধরতেছে না। আমাদের মজুদ কতটুকু আছে, কতটুকু আমরা দিতে পারি, আর কতটুকু আমরা কৃচ্ছতা সাধন করতে পারি। এবং এ জায়গাটা আমার মনে হচ্ছে যে আমরা যে নির্বাচিত সরকার বলি, সংসদ বলি, এরা মনে হয় এই জায়গাটা আসলেই বুঝতে বা মানুষের পালসটা ধরতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। যখন মানুষ লম্বা লাইন নিয়ে পেট্রোল পাম্পে দাঁড়ানো, তখন সংস্কার নিয়ে সংসদে তুমুল উত্তেজনা। আমি বলছি না যে সংস্কারটা দরকার নেই, সেটা প্রশ্ন না, কিন্তু 4 ঘন্টা সময়ের মধ্যে কি অন্তত 15টা মিনিট মানুষের এই দুর্ভোগ নিয়ে আলোচনা করা যেত না? যেহেতু তারা আমাদেরই তো নির্বাচিত। এবং তার চেয়েও বড় দুর্ভাগ্য, আমরা বিগত 18টি মাস কিন্তু অপেক্ষা করছিলাম এবং সবারই একটাই দাবি ছিল, একটা নির্বাচিত সরকার আসুক। কিন্তু নির্বাচিত সরকার আসলো এবং এই বৈশ্বিক যে যুদ্ধের ডামাডোল, ইট ইজ তৃতীয় বিশ্বযুদ্ধের কাছাকাছি বলা যায়, যে পরিণতির দিকে যাচ্ছে। সরকার কিন্তু এটাকে অ্যাড্রেস করার জন্য অত্যন্ত দুর্ভাগ্য, একটা কমিটি গঠন করা বা এটাকে মনিটর করার জন্য, এটার অভিঘাত থেকে বাঁচানোর জন্য কোনো একটা স্পেশাল কমিটি, কোনো কিছুই করেনি। আমি কিছুই দেখতে পেলাম না। মানে সরকার ব্যাপারটাকে, এই বৈশ্বিক অভিঘাতটাকে, আসলে তেল কিন্তু শুধু একটা পণ্য না, মানে তেল হচ্ছে মাদার অফ অল র মেটেরিয়াল বলে এটাকে। মানে আপনি তেলবিহীন কোনো কিছুই কল্পনা করতে পারবেন না। যে কোনো প্রোডাক্টের পিছনের মূল কাজটাই হচ্ছে তেল। আজকে আমি আর আপনি এখানে বসে কথা বলতে পারতেছি, আমাদের আসলে আগামী দিনে বিদ্যুৎ কতটুকু থাকবে আমাদের, কারণ আমাদের প্রত্যেকটা বিদ্যুৎ কেন্দ্র ম্যাক্সিমামগুলো গ্যাস এবং তেল চালিত। তা আমাদের এখন বর্তমান রিজার্ভ কি, আমাদের করণীয় কি, আমি কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে এরকম কোনো ব্রিফিং দেখতে পাইনি, এবং এটা আমার দুর্ভাগ্য। অর্থাৎ এটাকে যদি একটু ব্রডার স্পেকট্রামে বলতে চাই, যে আসলে জ্বালানি নিরাপত্তা নিয়ে এই সরকারের আমি বলতে পারবো যে সরকার 50 দিন বা 60 দিন হচ্ছে, স্টিল আমরা এটাকে নিয়ে নেগেটিভ কথা বলবো না, বাট মর্নিং শোজ দ্য ডেজ, ছোট্ট কথা আর কি, সবসময় না। হ্যাঁ,
তো আমরা এই ব্যাপারটা, এই আন্তর্জাতিক ক্রাইসিসটা এবং তার যে জনদুর্ভোগ, সরকারের মধ্যে কিছুই দেখতে পাচ্ছি না। আমি হতাশবাদী লোক না, আমরা এটা বলার মধ্যে দিয়ে, এবং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে কিন্তু আমরা জাতিগতভাবে অনেক দূর পিছিয়ে আছি। আমাদের এটা নিয়ে অনেক কথা বলছে। আপনার মনে আছে কিনা জানি না, 2000 সাল নাগাদ, 2000 সালের দিকে একটা বাংলাদেশের হাইপ উঠে গিয়েছিল, সেটা হচ্ছে বাংলাদেশ গ্যাসের উপর বাড়ছে। টাটা চলে এসেছিল, যেমন কাফকো হয়েছিল, এক অত্যন্ত স্বল্প মূল্যে দীর্ঘমেয়াদী চুক্তি, যে বাংলাদেশের গ্যাস দিয়ে সার বানানো হবে। এরপরে টাটাও আসলো, তো ফাইনালি এগ্রিমেন্ট হয় নাই, কিন্তু এখন দেখা যাচ্ছে দেশে গ্যাসও নেই। গ্যাস নেই, এটা যেমন মানে আমরা তো মাঝখানে সিদ্ধান্ত নেই আমরা নিজেরা উত্তোলন করব, কিন্তু আমাদের সেই ক্যাপাসিটিও নেই। আমরা আবার বাইরের কাউকেও এক্সপ্লোর করতে দিতে চাইছি না। তো এটা এখানে আরেকটা সংকট আসলে আমাদের ক্যাপাসিটি, অনেকে বলছেন যে গ্যাস আছে, কিন্তু সেটাকে আপনি এক্সপ্লোর করার তো করতে হবে, চেষ্টা করতে হবে, কিন্তু আমরা সেটা তো মোবিলাইজ করিনি। গ্যাস কিন্তু এখন যত কিছু বলেন, একসময় ইরানে আপনার গ্যাস কিন্তু শাহজাহানকে প্রশ্ন করছিল যে তুমি কেন বিদেশিদের দিলা গ্যাস তোলার জন্য। তখন শাহজাহান অনেক আগের কথা আর কি, তো শাহজাহান বলছে যে আমার লোকে তো আমাদের যে এক্সপার্ট নাই, আমরা যে এক্সপার্ট আছে তারা দিয়ে কিন্তু আমি গ্যাস তুলতে পারবো না। এখন কিন্তু এটা বিবেচনার বিষয় আসছে যে আমাদের দেশের লোকরা কি গ্যাস তুলতে পারবে না। বারবার বলবো যে আমি আমাদের নিজেদের লোকদের গ্যাস তুলবো, কিন্তু তারা পারবে না। তাহলে এটা আমাদের বাপেক্স কিন্তু তার অনেক সক্ষমতার পরিচয় দিয়েছে। বাপেক্স কিন্তু একটা কাগজে প্রতিষ্ঠান না, সেটা অনেকবার তারা প্রমাণ করেছে। আমাদের রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা এবং তাদের ভিশন, সব সক্ষমতারও আবার একটা লিমিট আছে। হ্যাঁ, সেটা হচ্ছে পুঁজির লিমিট। এক একজনের এক এক রকমের সক্ষমতা থাকে, সেই সক্ষমতা। বাপেক্সের সক্ষমতা নিয়ে স্যার আমি একটু বলি, যেটা আমার যেটা বুঝ বা আমি যে যতটুকু পড়েছি, যতটুকু না টেকনিক্যাল সমস্যা, তার চেয়ে সবচেয়ে বড় সমস্যা ছিল মনে করা হচ্ছিল ফান্ড ক্রাইসিস, যেখানে ইনভেস্টমেন্ট কোত্থেকে আসবে। কিন্তু আসলে দেখেন, আমরা যদি বলি যে কোনো কিছুতে একটু ঝুঁকি নিতে হয়, আর আপনি যদি মনে করেন যে না আসলেই আমার কোনোটাই নেই, তাহলে আপনি বিদেশি কোম্পানিকে দেন। উনি যেটা বললো সায়ের কথা, সৌদি আরবরাও তো নিজের তেল প্রথম দিকে নিজেরা আবিষ্কার করতে পারেনি, এক্সপ্লোর করতে পারেনি। হ্যাঁ, তা আমরা কিন্তু এই 2000 সাল থেকে নিয়ে এ পর্যন্ত, আর আমাদের গণতান্ত্রিক রাজনীতির কতগুলো সস্তা জনপ্রিয়তা আছে। আমরা বাসা বাড়িতে গ্যাস দিয়েছি, আমরা একটা মেসের কাটি সেভ করার জন্য কিন্তু ঘন্টার পর ঘন্টা গ্যাস চালিয়েছি। আমাদের স্কুল লাইফে, কলেজ লাইফে কিন্তু আমরা তাই দেখেছি, তাই না? তার খেসারত কিন্তু আজকে আমাকে দিতে হচ্ছে, তাই না? আজকে আমরা বেশি দামে এলপিজি কিনতেছি। আমাদের টোটাল আপনি জ্বালানি নিরাপত্তা একটা দেশের মূল কাঠামো। আমি আর আপনি যে বারবার বলছি, এখন টকশো করছি, আগামী দিন পারবো এই গ্যারান্টি কিচ্ছু নেই। তো মিস্টার ভূঁইয়া, একটু আপনি রিয়েল এস্টেট নিয়ে বলছেন এবং আমি যুদ্ধাবস্থা জ্বালানি কথা বলছি। আমরা এই রকম বড় বড় ক্রাইসিসের সময় দেখা যায় যে হসপিটালিটি সেক্টর, অ্যাভিয়েশন সেক্টর সংকট, যেমনটা কোভিডের সময় গেছে, এই যুদ্ধের সময়ও দেখলাম আমরা। তো আপনি বাংলাদেশের আমি একটু বুঝতে চাই যে অ্যাভিয়েশন সেক্টর নিয়ে আপনার আমি দেখেন বাংলাদেশকে বর্তমান একদম চিত্র, ভবিষ্যৎ সম্ভাবনা। বাংলাদেশকে কিন্তু একদম কয়েকটা সেক্টর আছে চেঞ্জ করে দিতে পারে, যেটা এভিয়েশন সেক্টর। আপনার এখান থেকে যে ভৌগোলিক যে ব্যাপারটা, এখান থেকে কিন্তু বিমান মানে এয়ারলাইন্সগুলা কিন্তু এখান থেকে অপারেট করতে পারে। এখন আপনি 1977-এ দুবাই এয়ারপোর্টটা ছিল, ঢাকার যে একটা পার্ট আছে এয়ারপোর্ট, এটা আমি নিজে চোখে দেখছি যে একটা ওরকম ছোট একটা এয়ারপোর্ট, কিন্তু তখন আমিরাটস কিন্তু জন্মগ্রহণ করে নাই। তাতে ওই এলাকার মধ্যে শুধু খালি গালফ এয়ারলাইন্সটা চলতো। তো ওখানে তারা কি করলো, তারা বিদেশি এয়ারলাইন্সগুলোকে ইনভলভ করলো খুব কম চার্জে আর কি। তখন ওখান থেকে অপারেট করার জন্য আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, লন্ডন, সব জায়গায় যাওয়া যেত, তারা ওইটা করলো। তো আমিরাটসটার জন্ম হলো, আমিরাটসটা করলো পাকিস্তানের হেল্প নিয়ে। পাকিস্তান তারা দুটা বিমানও তাদেরকে সাহায্য করছিল আমিরাটসকে দিয়ে, তারা আমিরাত এয়ারলাইন্সটা হওয়ার পর তারা কি করলো, প্রথমেই কিন্তু জোনালটা মানে তাদের রিজনটাকে কন্ট্রোল করার চেষ্টা করলো। দুবাই থেকে মনে করেন আবুধাবি, বাইরের দেশগুলো, বাহরাইন বলেন, ইরান বলেন, এই সব জায়গাগুলো কন্ট্রোল করার চেষ্টা করলো। এখন আমিরাত কিন্তু আপনি মনে করেন সারা পৃথিবীতে যাচ্ছে, তাদের ওখানে না যেতেই হবে ওখান থেকে। এবং আমিরাতের দেখা দেখি কিন্তু
কাতার করছে, কাতার টার্কি করছে, এই ব্যবসাগুলো কিন্তু এরাই করতেছে, অন্য দেশ করতে পারে না, আপনি ইংল্যান্ডও করতে পারে না, বা ভারতও করা সম্ভব না, কারণ ভারতে অনেকগুলো এয়ারপোর্ট, কারণ তাদের প্রদেশে প্রবলেম আছে, সেই জন্য এক প্রদেশের যদি এটা কন্ট্রোল করা, কলকাতা একবার চেষ্টা করতেছিল কিন্তু তারা পারে না আরেক প্রদেশে, কারণ ঢাকা ইজ দ্য একদম একটা ভালো জায়গা। এখন ঢাকা যদি ঢাকায় শাহজালাল এয়ারপোর্টটাকে যদি দিয়ে দেওয়া হয় বিদেশি এয়ারলাইন্সগুলোকে একটু সস্তায় নামার জন্য, এখন ট্রানজিট ব্যবসাটা হচ্ছে কি একেবারে মানে এই ব্যবসাটা হলে এটার সাথে কিন্তু লক্ষ লক্ষ লোক ইনভলভ হবে, শুধু খালি প্লেন নামলে উঠলে হবে না, এটার সাথে কিন্তু অনেকগুলা কি বলে ট্যুরিজম জড়িত, হসপিটালিটি জড়িত, সব অনেক কিছু জড়িত। আর ট্রানজিট প্যাসেঞ্জারগুলো কি কেমন, এটা শীতের পাখির মতন, তাদেরকে যদি আপনি পরিবেশটা ঠিক না দেন তারা কিন্তু এখানে নামবে না, থামবেও না। তো এখন আমি একটা জিনিস আমি জানি না ঢাকা শাহজালাল এয়ারপোর্ট থেকে ঢাকা 2 নম্বর 3 নম্বর টার্মিনালে ট্রানজিট প্যাসেঞ্জাররা কীভাবে যাবে, এটা কোনো করিডোর রাখছে কিনা জানি না। এটা আবার যখন চালু হয়ে যাবে এটা নিয়ে কিন্তু আবার চিল্লাচিল্লি লাগবে যে 1 নম্বর টার্মিনাল থেকে 2 নম্বর টার্মিনাল 3 নম্বর টার্মিনাল যাওয়া যাচ্ছে না, বিকজ ওরা তো সুটকেস নিয়ে ওইভাবে বাড়িতে আসবে না, তাদের তো একটা করিডোর দরকার। এটা কি আসলেই আছে কিনা না আছে আমি জানি না, এবং এটা অবশ্যই করা দরকার। আমি মাননীয় সিভিল এভিয়েশন মন্ত্রীকে বলে এটার উপরে আপনারা জোর দেন। এখানে কিন্তু একটা বিরাট ব্যবসা আছে বাংলাদেশে, যদি আপনারা যদি এই এয়ারপোর্টটাকে ওই দুবাই বা টার্কিশ এয়ারপোর্টের মতন যদি করতে চান, তাহলে এখানে কিন্তু আমাদের অনেক বেকার সমস্যা হবে এবং অনেক লোকের এখানে চাকরি হবে। এয়ারলাইন্সগুলো আসলে চাকরি তো হবে, তারপর আপনার প্যাসেঞ্জার আসবে, একটা পর্যায়ে যায় দেখবেন যে ট্যুরিজমও হবে, বিকজ তখন ঢাকা আসলে এখন দুবাই কিন্তু এটা করতে যে তাদের ট্যুরিজমটাও ভালো হয়ে গেছে, অনেক লোক এখন 1 দিন 2 দিন দুবাইতে হোল্ড করে দুবাই শহর দেখে, তখন আমাদের এটাও ভালো। একটা দেশের এয়ারপোর্টে যখন একজন আপনি যেটা বলছেন দুবাইয়ের যেমন নিজস্ব বা আবুধাবির নিজস্ব এয়ারলাইন্সগুলো আছে, এমিরেটস, আবুধাবিতে ইতিহাদ, টার্কিশ এয়ারলাইন্স টার্কিতে ইস্তানবুল অপারেট করে, কাতার এয়ারওয়েজ দোহা কেন্দ্রিক। বাংলাদেশে কোন এয়ারলাইন্স না, বাংলাদেশে তো এখন আমাদের ওই না আমি এখানে আসছি, বাংলাদেশে বিমান তখন অটোমেটিকলি উঠে যাবে। তখন যখন আপনি মনে করেন আগরতলা, আমার তো প্রথম প্যাসেঞ্জার নিতে হবে আগরতলা, বার্মা, রেঙ্গুন বা কলকাতা, এই ধরনের রিজনাল প্যাসেঞ্জারগুলো নিতে হবে। তারা এই বিমান তখন এগুলা প্যাসেঞ্জার টানবে। আমি তো ওই আমিরাতের কথা বললাম, প্রথম তারা এই প্যাসেঞ্জারগুলো টানছে আশেপাশে, তখন বিমান আস্তে আস্তে উপর দিকে উঠবে, তখন বিমান বলছে আমার আর 5টা বিমান কেনা দরকার, বিকজ আমি এখন অপারেটিং করবো সুইজারল্যান্ড। কেন এই এলাকার লোকজন কিন্তু অনেক বিদেশে থাকে, এখন কিন্তু কলকাতার লোকরা বাঙালি কিন্তু অনেক দেশের বাইরে, কিন্তু সেটা ম্যানেজ করার মতো ওই স্ট্যান্ডার্ড ক্যাপাসিটি কোয়ালিটি আমাদের আছে। আমাদের লুজিং। আপনি একটা খালি আপনি বলি একটা শেষ করার আগে, আমাদের তো একটা ফ্লাইট যাচ্ছে আপনার কানাডা, হ্যাঁ কানাডা, আপনি জিজ্ঞেস করুন তো ওই ইয়ের থেকে কয়টা প্যাসেঞ্জার আসে, ইন্ডিয়া থেকে বা বার্মা থেকে বা আগরতলা থেকে, আপনি খোঁজ নিয়ে দেখেন, তারা আনতেই পারে না, তারা সিস্টেমই জানে না। এই প্যাসেঞ্জার আনার জন্য কিন্তু লোক আছে, এটা একটা তাদের কমার্শিয়াল, মানে তারা এটা নিয়ে লেখাপড়া করে, তো ওই ধরনের লোক দরকার। যে আমার প্লেনে যদি আজকে 7টা সিট খালি যায়, দরকার হলে হাফ টিকিটে আমি কলকাতা থেকে লোক নিয়ে এনে উঠাই দেবো। এগুলা অনেক রকমের মেকানিজম আছে। জি, মিস্টার নাসির, এখানে আপনার যদি কোনো ইনপুট থাকে। আমার এই বিষয়ে ইনপুট নাই, কিন্তু আমার একই সঙ্গে আমি একটু আপনার সেক্টর সম্পর্কে বুঝতে চাই যে কি অবস্থা। আমাদের সেক্টর, যে কারণে আমি কথাটা তুলেছি, আমাদের যে প্যাকেজিং এবং প্লাস্টিক প্যাকেজিং, এটা পুরোটাই কিন্তু এই যে তেল নির্ভর, তেলের বাই প্রোডাক্ট আর কি, এবং আমরাই সবচেয়ে অভিঘাতের শিকার। তো আমরাই কি সবচেয়ে, আপনি যদি বিদ্যুৎ না থাকে অন্য সেক্টর কি করবে? গল্প তো এইটাই। আপনার মনে আছে বিএনপির কোন একটা আমলে কানসাটে সারের জন্য মানুষ মারা গেছিল। এখন কৃষকরা কিন্তু এই সেম তেলের জন্য, সেচের তেলের জন্য কিন্তু রাস্তা রাস্তায় ঘুরতেছে এবং বাড়তি দামে কিন্তু তেল কিনতেছে। মানে আমি জানি না এটার কোনো কোরিলেশন আছে কিনা, কিন্তু আমার কাছে মনে পড়ছে যখন আজকে কৃষক দোকানে দোকানে বাড়তি দামে ডিজেল কিনতেছে সেচের জন্য, আমার কাছে কেমন জানি মনে পড়ছে যে কানসাটেও কিন্তু ঘটনাটা ঘটছিল বিএনপির আমলেই। তো সরকার কি ব্যাপারটাকে সচেতনতা দেখবে? আমরা না হয় ইন্ডাস্ট্রি করতেছি, কিন্তু ফুড হচ্ছে জ্বালানি নিরাপত্তার প্রশ্ন আগে হচ্ছে, সবার আগে হচ্ছে খাদ্য নিরাপত্তা। হ্যাঁ, তা আমরা কি
সেদিকে নজর দিচ্ছি। আমি সরকারের মধ্যে এই জায়গাগুলোতে কোনো ভাইব্রেশন লক্ষ্য করছি না, যেটা আমি মনে করি যে আসলে এইখানে অ্যাড্রেস করা উচিত, হাইলি অ্যাড্রেস, এবং কমিটি করা উচিত, বিভিন্ন কতগুলো সাব কমিটি করা উচিত, হ্যাঁ, এই জায়গাগুলোতে আমাদের। এবং আপনি আমরা মাত্র 1 মাসের মধ্যে কিন্তু টাকার মান 1 টাকা পড়ে গেছে। 22 টাকা, 122 টাকা 50 থেকে এখন আমরা 123 টাকা 65 পয়সা পর্যন্ত চলে গেছে। আমি গত সপ্তাহে $8 লক্ষ করছি, এক্সচেঞ্জ করছি। 8 লাখ টাকা নাই। তা এখন অর্থনীতির চ্যালেঞ্জ কিন্তু এটা। আপনি যদি এই সরকার নতুন, আমি সরকারকে দোষারোপের সংস্কৃতি বিশ্বাসী না, এবং দোষারোপের মধ্যে দিয়ে কিন্তু সামনে আগানো যাবে না, এটা আমাদেরকে বুঝতে হবে। আর আমাদের বহুল প্রতীক্ষিত সরকার কিন্তু এটা 18টা মাস আমরা কিন্তু অপেক্ষা করছিলাম একটা স্থিতিশীল এবং একটা দীর্ঘমেয়াদী সরকার আসবে যারা আমাদের এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করবে। কিন্তু এইভাবে যে 1 মাসেই যদি 1 টাকা টাকার মান পড়ে যায় 1 টাকা করে, তো সামনের দিনগুলো কোথায় যাবে? এবং সেটা আরও ভয়ানক হবে। কেন? বাংলাদেশের বড় একটা ডলার আয়ের বড় খাত হচ্ছে কিন্তু রেমিটেন্স, এবং যে রেমিটেন্সের বড় পার্ট হচ্ছে মিডল ইস্ট। গত মাসে মার্চে কিন্তু আমাদের হাইয়েস্ট রেমিটেন্স আসছে $375 কোটি, রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসছে। এখন যুদ্ধের অভিজ্ঞতায় মিডল ইস্টে তো চাকরির অবস্থা তথৈবচ অবস্থা, অনিশ্চিতি। এবং ব্যবসায়ীরা, আমরা যারা মিডল ইস্টের বিভিন্ন ব্যবসার সাথে কাজ করি, তারা কিন্তু বলছে এখন ব্যবসা অলমোস্ট বন্ধ। আসলে তো যুদ্ধকালীন সময়ে তো ব্যবসা হয় না, তাই না? তাহলে আমাদের যখন রেমিটেন্স প্রবাহ থেমে যাবে, তো এই ডলার কি আমরা আরও দাম কি, টাকার দাম কি আরও পড়ে যাবে না? সরকার কি তখন আরও অভিঘাতে পড়বে না? আর সর্বোপরি এই যে তেলের দাম যখন বাড়ছে, এখন সরকার তো বাধ্য, সরকার এখন এই এপ্রিলে সাবসিডি দিচ্ছে, তারা তেলের দাম বাড়ায়নি, কিন্তু আন্তর্জাতিক বাজারে কিন্তু তেলের দাম বেড়ে গেছে। সরকার এটা হচ্ছে জনকল্যাণে এটা কাজটা করেছে, কিন্তু সেটা কয়দিন করতে পারবে? আমার ধারণা এন্ড অফ দিস মান্থ তখন আপনি এই মূল্যস্ফীতি কীভাবে ঠেকাবেন? এখন আপনাকে একটা জিনিস বলি, আমি জানি না আর কি, এগুলো নেগেটিভ ভাবে আমি উপস্থাপন করতে চাচ্ছি না। আমাদের অর্থমন্ত্রীর তেমন অভিজ্ঞতা আমরা দেখলাম না। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ক্ষেত্রেও কিন্তু আমরা মনে করছি না যে এ ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় উনির অভিজ্ঞতা কী ছিল, হ্যাঁ, এবং প্যানেল অফ এক্সপার্ট তৈরি করা গেছে কিনা, আমরা কিন্তু একটা আশঙ্কার মধ্যে দিয়ে যাচ্ছি। এবং আমি যেই সেক্টর থেকে আসছি, সেই সেক্টরের কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই যুদ্ধ। এবং আপনি জানেন কিনা জানি না, পৃথিবীর সবচেয়ে বড় 2টা ফ্যাক্টরি, একটা সৌদি আরবে সেবিক আরামকো বলে আর কি, সেটা অলরেডি বোম, আন্ডার দ্য বোম। আর আরেকটা হচ্ছে আবুধাবিতে বরুচ, যেটা 10.5 কিলোমিটার ব্যাপ্তি একটা ফ্যাক্টরি, 10.5 কিলোমিটার মিনিমাম বলে আর কি, সেটাও কিন্তু এখন বন্ধ, শাটডাউন। তাহলে এই সবখানেই কিন্তু এটার কি চেইন এফেক্ট আসবে, তাই না? তো সেই জায়গাতে এখন যে কিছু আপৎকালীন কাজ করা দরকার, কিছু ইমার্জেন্সি মেজার নেওয়া উচিত, সেগুলো কিন্তু নেওয়া হচ্ছে না। যেমন আমি আপনাকে যদি ছোট্ট করে একটু কথা বলি, আমার পাশেই কিন্তু পানি বিদ্যুৎ, ভুটান। এখন এই আবার একটা কথা বলি, যে সংকটকালীন সময়ে কিন্তু নেতৃত্বের বিকাশ হয়, অনেক নেতা তৈরি হয়। আজকে তারেক রহমানের বাবাও কিন্তু বাংলাদেশের একটা যুগ সন্ধিক্ষণে কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন, মানুষের মন জয় করেছিলেন, তাই না? বঙ্গবন্ধুর উত্তরকালীন সময়ে যে ভ্যাকুয়ামটা ছিল, এই ভ্যাকুয়ামের মধ্যে, এবং উনি যে একটা নতুন এভিনিউ ওপেন করতে পারছিলেন, শহীদ জিয়া। তা আজকেও কিন্তু তারেক, আজকে পাকিস্তান যে ভূমিকাটা নিতে পারছে, পাকিস্তানের শাহবাজরা কিন্তু সেই মানের নেতা কখনোই ছিল না। দে গট দ্য অপরচুনিটি, অথবা তারা নিজেদেরকে সেভাবে সামনে এগিয়েছে। তারেক রহমান সাহেবও কিন্তু ইচ্ছা করলে, আমি মনে করি ইট ইজ গোল্ডেন অপরচুনিটি একটা নেতার বিকাশে। এবং আমি আরেকটা কথা বলি, ভারত রাশিয়া থেকে যেভাবে তেল পেয়েছে, ইরান থেকে যেভাবে তেল পেয়েছে তার দেশের স্বার্থে, এবং সে যেভাবে কূটনীতিক ব্যালেন্সটা আমেরিকার সাথে করছে, আমি ভারতকে অপছন্দ করি, ভারতের সাথে আমার পারস্পরিক সম্পর্ক ভালো না, কিন্তু তার এই কূটনীতির এই জয়টা, কূটনীতির এই ভারসাম্যটা কিন্তু আমাকে বিমোহিত করেছে। আমার জন্য এটা শিক্ষণীয় আছে। আমি তো ইরান থেকে তেল পাইনি, ভারত তো পেয়েছে। আমি তো রাশিয়া থেকে তেল পাইনি, ভারত তো পেয়েছে। এবং ইভেন আমি তো আমার রাশিয়ার যে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প আপনার, সেটা তো আমি এখনো চালুই করতে পারলাম না। তাহলে আমার কূটনীতির জায়গাটাতে কিন্তু আমি আসলে কিন্তু ফ্রাজাইল, ভঙ্গুর অবস্থায় আছি। জি মিস্টার ভূঁইয়া,
আপনি শুনছিলেন এবং একই সঙ্গে আপনি আপনার সূচনা বক্তব্যে ট্রেড বডিগুলোর প্রশাসক নির্বাচন এই ইঙ্গিত, বিশেষ করে বিসিসিআইয়ের কথা বলছিলেন। আপনাদের ট্রেড বডির সম্ভবত সামনে নির্বাচন আছে, রিহ্যাব, এবং ওভারঅল এই সেক্টরের সংকট মোকাবেলায় আর কি ধরনের করণ? আমি তো সংকট, সামনে বাজেটও সবচেয়ে বড় কথা, যে আমরা আমাদের যে আমি প্রথমেই বলছি যে আমাদের এখন অভিভাবকবিহীন আমরা চলতেছি, শুধু আমরা না, প্রত্যেকটা ট্রেড বডি। এখন ওনারা বোধহয় অভিভাবকহীন না, আমাদের অ্যাসোসিয়েশনটা আছে, কিন্তু আমাদের মাদার যেটা বিসিসিআই, ওটা ওনাদেরও নাই। আমার না থাকলে ওনারও থাকবে না, আচ্ছা আচ্ছা, কারোই নাই। আমার তো প্রায় কতগুলো অ্যাসোসিয়েশন এখন, অনেকগুলা, এখন তো মনেও নাই। যা প্রত্যেকটা অ্যাসোসিয়েশন বলেন, চেম্বার অফ ইন্ডাস্ট্রি বলেন, কারোই অভিভাবক নাই। যেগুলো ঢাকা চেম্বার বলেন, সবই কারো অভিভাবক নেই। ওখানে আমাদের একটা রিফর্মের একটা প্রশ্ন ছিল, কিন্তু এফবিসিসিআই রিফর্ম, সেটা কিন্তু হয়নি। না হোক বা না হোক, দ্যাট ইজ অ্যানাদার থিং। আমার তো অভিভাবক থাকতে হবে। তো আমি আমার এই যে সামনে বাজেট, এই বাজেট নিয়ে আমি আমার এফবিসিসিতে যাব। এফবিসিসিআই রিকমেন্ডেশন, আপনি যেভাবে এফবিসিসিকে হাইলাইট করতেছেন, এফবিসিসি তো বিগত 15 বছর ছিল, 17 বছর ছিল, আমাদের জন্য কি দিয়েছে? এটা সেটা বড় প্রশ্নবোধক। এফবিসিসি কিছু দিবে না, দিবে। তা আপনি তো চাচ্ছেন দে আর আওয়ার গার্ডিয়ান। না দিবে। আপনি কিন্তু অন্যদিকে চলে গেলেন। 15 বছর সারা জীবনই থাকবে, সেটা অন্য জিনিস। এখন আমি যদি এফবিসিসিআইতে না যেতে পারি, আমার প্রবলেমগুলো না বলতে পারি, সেই প্রবলেমগুলো এফবিসিসি নিয়ে সরকারের কাছে যাবে। এটাই হচ্ছে নিয়ম। আমি সেই নিয়মটাই বলতেছি। আমি সেটাই বলছি, আমরা 17 বছর তো কতটুকু পেয়েছি এফবিসিসি থেকে? সেইটা করতে গেলে আরেক হিসাব না, সেজন্য আমরা রিফর্মটা চেয়েছিলাম। মানে রিফর্ম তো আমিও চাই। রিফর্ম তো আমি আমাদের রিফর্মের বিরুদ্ধে না, আমি রিফর্ম করতে চাই। থ্যাংক ইউ। হ্যাঁ, রিফর্মের পক্ষে আপনি, আমি খুশি হলাম। আমি এবিসির প্রত্যেকটা মেম্বারই রিফর্মের পক্ষে। কিন্তু এখন রিফর্মের প্রক্রিয়াটা কিন্তু থেমে গেছে। না এটা বলা হচ্ছে, আমি শুনলাম হচ্ছে না, এই আগের মতোই সব শুরু হয়ে গেছে। এই প্রেক্ষাপটে আমি একটা কথা বলি, ওই তারেক রহমান সাহেব যে উপদেষ্টা, ব্যবসায়িক উপদেষ্টা কাউন্সিল যেটা করেছে, না ওটা কাউন্সিল না, এটা কি বলবো, অফিস না, কিছুই করেনি। পরে বিজ্ঞপ্তি দিয়ে বলেছে যে এটা বাট ইনি একটা বিজনেসম্যান, উনি একটা গ্রুপ, ব্যবসায়ী গ্রুপের সঙ্গে মিটিং করেছে। এটাকে অনেকে মনে করছিল যে তারা দে উইল বি দেয়ার অ্যাডভাইজার। যাক, আমি বলি তো, এখন আমরা এটা নিয়ে আমরা আগাচ্ছি। আমরা নিজেরাই করতেছি, এখন যা কিছু করতেছি নিজেরাই, আমাদের নিজেদের সোর্স দিয়ে করতেছি। আমি তো প্রথমে বললাম, মাত্র নতুন সরকার আসছে, এবং সবসময় কিন্তু নতুন সরকার আসলে সব কিছু গতি কিন্তু একটু কম থাকে কাজের। এটা কিন্তু নিয়মের মধ্যে আর কি। আমার যখন নির্বাচন হয়, একেবারে ব্যবসায়ীরা শুধু আমাদের ব্যবসা না, কোনো ব্যবসায়ী কোনো নতুন কিছু করতে চায় না, বিকজ তারা ওয়েট করে যে নতুন সরকার আসার পর তার সাথে আমার কি সম্পর্ক, কি নীতি, কি ধারণা, তারপর সেই ব্যবসাটা। আমরা কিন্তু ওই পিরিয়ডটার মধ্যে আছি এখন। আমরা কিন্তু এখনও কিন্তু কোনো ইয়ের মধ্যে যেতে পারতেছে না, বিকজ সরকার কি করতে চায়। সরকার নিশ্চয়ই একটা পর্যায়ে যায় ব্যবসায়ীদের সাথেও ডায়লগ করবে যে তোমার কি দরকার, তোমার কি দরকার না, আমরাও যাব, আমাদের কি দরকার না। তো এগুলা নিয়ে আমরা এই টাইমটায় আমরা মেনে নিতেছি যে এটা হবেই, যে নতুন সরকার আসলে এটা কোনো সরকারের বা আমাদের কারোই কোনো গাফলিতে না, এটা নিয়মের মধ্যেই আছে। এখন আমাদের যে বডি, মানে আমরা কিন্তু চেষ্টা করতেছি আমাদের মেম্বারদেরকে বিভিন্ন সমস্যা যেগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। আমাদের সমস্যা যেমন আছে আপনার, গত পরশু দিন আমরা এই যে কী বলে এনবিআর চেয়ারম্যানের সাথে কথা বলছি যে আমাদের অনেকগুলো সমস্যা, সেই সমস্যাগুলো তাকে দিচ্ছে। যেমন আমরা একটা বলি বারে সেকেন্ডারি মার্কেট, যেটা একটু আগে আমি রেজিস্ট্রেশন ফির কথা কিন্তু বলছি, আমার আরেক পার্টে যায়, তো এই জন্য আমি ওটা বাদ দিয়ে এখন সেকেন্ডারি মার্কেটের কথা বলতেছি। সেকেন্ডারি মার্কেট যেটা ভাইও বুঝবে, যে গাড়ির সেকেন্ড হ্যান্ড মার্কেট আছে এখানে একটা, যে গাড়ি এখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করা যায়। রিকন্ডিশন কার না, রিকন্ডিশন না, সেকেন্ড হ্যান্ড গাড়ি। মানে আপনার গাড়িটা, পুরান গাড়িটা আপনি বিক্রি করে দিলেন, আরেকজন ভাই কিনলো, কিন্তু তখন কিনতে গেলে এটা ট্যাক্স কিন্তু মিনিমাম 5-10 হাজার টাকার মধ্যে, কিন্তু নতুন গাড়ির ট্যাক্স কিন্তু অনেক বেশি। তো আমরাও এটা বলতেছি যে আমাদের বাড়ি যখন বিক্রি হবে, সেকেন্ড হ্যান্ড বাড়িগুলো দ্বিতীয়বার যখন বিক্রি করবে, এটা ট্যাক্স কমায় দিতে হবে। ট্যাক্স কমায় দিলে তখন কিন্তু একটা সেকেন্ডারি মার্কেট হবে। মার্কেট বলতে আমি বোঝাচ্ছি যে অনেক লোক এখানে ইনভলভ হবে, বেকার সমস্যা দূর হবে, কেনা বেচা বাড়বে,
এখন আমি যখন একটা বাড়ি পুরান বাড়ি বিক্রি করে দেবো তখন নিশ্চয়ই আমি একটা নতুন বাড়ি কিনবো, তার নতুন বাড়িটাও কেনা হবে, পুরান বাড়িটাও বিক্রি হবে। এবং এই পুরান বাড়ি কেনা বেচার জন্য আমরা সরকার মাননীয় চেয়ারম্যানের কাছে একটা প্রস্তাব দিছি, এটাকে একটু ট্যাক্স কমায় দেওয়ার জন্য, সেম লাইকে যে সেকেন্ড হ্যান্ড গাড়ির মতন। এটা আমাদের একটা প্রস্তাব দেওয়া হয়েছে। তো আশা করি এগুলো নিয়ে মাননীয় চেয়ারম্যান এটা দেখবে বলে আমরা মনে করি। মিস্টার সৈয়দ নাসির, আমি ঘুরে ফিরে আসলে এটা আমাদের বার্নিং ইস্যু। যেমন পেট্রোল পাম্পের লাইনে যে ছেলেটা মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, সেটা যেমন তার এখন সবচেয়ে বার্নিং। আমাদের কিন্তু এই প্লাস্টিক সেক্টরেও এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ। তবে এটা শুধু আমার বার্নিং ইস্যু না, এটা সারা পৃথিবীর সমস্যা এবং এটার পিছনে যদি সবচেয়ে বড় কারণ হয় সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং তার পার্সোনালিটি। হ্যাঁ, উনি এত বেশি ক্যামেরামুখী। একজন বললেন ওদিনকে ইয়াতে টক শোতে শুনছিলাম যে পাগলেরও একটা লেভেল থাকে, যে উনি কোন লেভেলে আছে সেটাও আসলে বোঝাটা বিশ্বের কাছে বোঝাটা কঠিন হয়ে গেছে। আর উনি যে অ্যাগ্রেসিভ এবং যে ধরনের কথাবার্তা বলছে, সেই ধরনের কথাবার্তা ইতিপূর্বে আসলে কোনো নেতাই তেমন বলেনি। আমাদের স্মরণ নেই হিটলার কি বলেছিল, কিন্তু উনি যেগুলো বলছেন বা যেগুলো যেমন বলছেন যে স্টোন যুগে পাঠিয়ে দিবে, দ্য এজ অফ স্টোন, তো এগুলো তো আসলে এরকম মার্কিন যুক্তরাষ্ট্র বা যারা সভ্যতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, সুশাসনের কথা বলে, তাদের মুখ থেকে তো মানুষ এগুলো আশা করে না। এবং তাদের উনির এই উচ্ছৃঙ্খলতার জন্য বা উনির এই পাগলামির জন্য আমরা কিন্তু এখন অন্তত তৃতীয় বিশ্ব কিন্তু ভয়াবহ সংকটের দিকে যাচ্ছে, ভয়াবহ সংকটের দিকে। পাকিস্তানে কিন্তু রাস্তায় রাস্তায় বিক্ষোভ হচ্ছে তেলের কারণে। এবং আমাদের এখানে এই যে ইনফ্লেশন যদি হয়, মূল্যস্ফীতি, যে আপনি যখন কালকে আগামীকালেই যখন আপনি তেলের দাম বাড়াবেন, বাসের ভাড়া বাড়বে, বিদ্যুতের দাম বাড়বে, সব বাড়বে। তা এমনিই তো বাংলাদেশের মূল্যস্ফীতি, আমি জানি না, গতকাল বিশ্বব্যাংকের একটা আপডেট ছিল বিশ্বব্যাংকের, যে তারা প্রেডিক্ট করতেছে এই বছর আমরা আমাদের জিডিপি 4 হবে না। ইভেন আমাদের জিডিপি কিন্তু 4 অনেক আগের গল্প ছিল। তাহলে আমাদের অর্থনীতির চিত্র কিন্তু খুবই ভালো না, অত্যন্ত খারাপ। এবং নতুন করে 14 লক্ষ লোক কিন্তু দারিদ্র্যতার মধ্যে আবার ঢুকছে। বাট এটা তো এখন ধরেন এই সরকার তো এই দায়কে অস্বীকার করছে না, দায়কে অস্বীকার করছে না, এবং দায়টা তার না। আমরা দায়ের কথা হচ্ছে পরে। হ্যাঁ, আমাদের তো ধরেন রাজনৈতিক সংস্কৃতিতে একটা অভিযোগ করেই আমরা করি, এই দায়টা তো তার না, কিন্তু অফকোর্স এটা যে ম্যানেজ সে করতে পারবে সেই চেষ্টাটা তার মধ্যে আছে কিনা, সেই লক্ষণটা আছে কিনা, সেটা হলো একটা ইস্যু। আরেকটা হচ্ছে কি, ধরেন এবং তাকে করতে, আমরা যারা উনিও ছোট থেকে ব্যবসায় আসছে, আমি জানি না, আমরাও ছোট থেকে ব্যবসায় আসছি, আমাদেরকে বলা হয় জিরো থেকে হিরো। তো উইদাউট, মনে করেন একটা আমার মেয়ে যদি জিপিএ 5 পায়, এটা পত্রিকায় নিউজ হবে না, কিন্তু আমার ঘরের কাজের মেয়ে যদি জিপিএ 5 পায়, সেটা পত্রিকায় নিউজ হবে। তাহলে আপনি সংকটের মধ্য থেকে যদি উত্তরণ ঘটাতে পারেন, সেটাই তো নিউজ, সেটাই তো হাইলাইট হবে, সেটাই আপনার ক্রেডিট নিতে পারবেন। আপনাকে একটা জায়গায় একটি গভর্নমেন্ট তুলে দিয়ে গেল, আপনি সেটাকে কন্টিনিউ করলেন, তাহলে আপনার অ্যাচিভমেন্টের প্লেস অফ অ্যাচিভমেন্টটা কিন্তু উল্লেখযোগ্য না। এখন যেই দুর্বল কাঠামোর মধ্যে উনি দায়িত্ব নিয়েছে, আমরা এখানে ব্লেম গেম করতে আসিনি তো, আমরা বলছি, এবং 2 মাসে উনিকে আমরা কি ব্লেম করব, কিন্তু আমরা দেখতে চাচ্ছিলাম যে উনি কি স্টেপগুলো নিচ্ছেন। যেমন আমি বলতে ভুল করেছি যাই না, পত্রিকায় পড়েছেন এটা উপদেষ্টা পরিষদ, হইতেও পারে নাও হইতে পারে, যাই হোক, উনি যে ব্যবসায়ীদেরকে নিয়ে একটা মিটিং করছে, এটাও কিন্তু ভেরি পজিটিভ, ভেরি পজিটিভ। আমরা তো এই জিনিসগুলো দেখতে চাচ্ছি। এখন এই ক্রাইসিসটা নিয়ে যদি উনি একটা, যারা জ্বালানি নিরাপত্তা বিশেষজ্ঞ, এদেরকে নিয়ে যদি একটা মিটিং করতো যে আমরা কি করতে পারি। যেমন আমি আপনাকে বলছি, আমার পাশে কিন্তু মিয়ানমার, উনি কেউ করেনি। মিয়ানমারে যেই পরিমাণ গ্যাস, তার বেনিফিট কিন্তু চায়না এবং থাইল্যান্ড নিচ্ছে। অফুরান গ্যাস, তার যে চাহিদা তার চেয়ে কিন্তু বেশি আছে তার গ্যাস। মিয়ানমার আমার প্রতিবেশী দেশ, আমি কিন্তু সেটার বেনিফিট নিতে পারিনি। ভুটানে যে জলবিদ্যুৎ, সবচেয়ে পৃথিবীর লোয়েস্ট কস্ট অফ ইলেকট্রিসিটি, আমি ভারতের সাথে যদি আমার নেগোসিয়েশনটা সেরকম করতে পারতাম, আমি কিন্তু এই ভুটানের বিদ্যুৎটা ব্যবহার করতে পারতাম। এবং এই জায়গাটাতে কিন্তু উনি এই যে নিজেকে আন্তর্জাতিক মানের নেতায় উন্নীত করার এই সুযোগগুলো কিন্তু অবারিত। এই চ্যালেঞ্জগুলোর মধ্যে দিয়ে উনি যদি এখন ভুটান, নেপাল এবং ইন্ডিয়াকে ত্রিপক্ষীয় আসেন, আমি কিছু দিই আপনি কিছু দেন, তাহলে বাংলাদেশের এই বিদ্যুৎ নিয়ে যে সমস্যাগুলো আমরা আদানি থেকে যেটা করছি, ইট ওয়াজ নট এ রাইট ডিসিশন।
বরঞ্চ আমরা যদি নেপাল এবং ভুটান থেকে পানি বিদ্যুৎ কিনতে পারতাম, এটাই কিন্তু দীর্ঘমেয়াদে আমার দেশের জন্য ভালো হতো। তো এই জায়গা আমরা দেখতে চাচ্ছিলাম যে আসলে উনিট থেকে এখন আমরা সফলতা আশা করছি না, আমরা দেখতে চাচ্ছি উনি কি ইনিশিয়েটিভগুলো নিচ্ছে। আমি আরেকটা সেক্টর আছে, এই সেক্টরটাও যদি সরকার বা আমরা যদি চিন্তা করতাম, দেখেন আমাদের দেশ থেকে প্রতিদিন বা হিসাব করে হাজার হাজার রোগী বেড়ে যায় বিদেশে। এটা আমি অনেক দিন ধরে আমি অনেক টক শোতে বলছি যে এটা কেউ এটার চেষ্টাই করলো না যে এই রুগীর জন্য না আমরা একটা ভালো একটা হসপিটাল করি, একটা দুইটা তিনটা। এটা কিন্তু ইউনিট সরকারও করতে পারতো, যে আপনার এই ইয়েতে স্পেশালাইজ একটা হসপিটাল আছে শাহবাগে, এই হসপিটাল এমনি পড়ে আছে, বেশি না। এখান থেকে যদি বা কী বলেন সিঙ্গাপুর বা ব্যাংকক থেকে কিছু ডাক্তার এনে এটা যদি চালু করে দিত, এটা কিন্তু আপনি জানেন যে অস্ট্রেলিয়া থেকে একজন ডাক্তার আসছিল 1972-তে আমাদের এই হাড়জোড়া লাগাবেন মিস্টার গাস্ট, ওনার আন্ডারে 4-5 জন ডাক্তার আমাদের এখানে কাজ করছিল। এবং ওই ডাক্তার চলে যাওয়ার পরে কিন্তু আপনার গাস্টের তারা শিষ্য মিস্টার তালুকদার এবং অনেক কয়েকজন ডাক্তার তারা কিন্তু কাজ করছে এবং অনেক মানে ওই আপনাদের পঙ্গু হাসপাতালটা কিন্তু অনেক উন্নতি হয়েছিল। এটা এখন তো অন্যরকম হয়ে গেছে। তো এখন আমাদের কিন্তু একজন যদি সে রাজনীতিবিদ হোক আর যেই হোক, যদি অসুস্থ হয়ে যায় আমরা খবর পাই যে তাকে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে। একটা রুগী যদি বিদেশে যায় তার সাথে যদি আরও 5 জন যায়, শুধু না আমরা সিম্পল আমরাও আমাদের সাথে আবার একজন যাচ্ছে। এই যে ফরেন কারেন্সি বা বৈদেশিক মুদ্রা নষ্ট হচ্ছে, বলে ভারত বন্ধ হয়ে গেছে, ভারত যাওয়া বন্ধ, তাহলে আমরা চীনে চিকিৎসা করাবো। তা ভাই কী হলো তাহলে? আমরা তো রুগীরা, আমি একটা এখানে হসপিটাল বানাবার চেষ্টা করি, যদি আজকে থেকে চেষ্টা করা হয় 1 বছর 2 বছরের মধ্যে হসপিটালটা হয়ে যাবে এবং এখানে রুগীগুলো এখানে চিকিৎসা হবে। এই জিনিসটা আমাদের এই ব্যবসাটা, আমি এটা বলি একটা বিজনেস, সারা পৃথিবীতে কিন্তু এই বিজনেস চলতেছে। এবং বিশেষ করে ফারিস্টের মানে ব্যাংকক বলেন, সিঙ্গাপুর বলেন এবং মালয়েশিয়াও শুরু করছে কিন্তু এই হসপিটাল বিজনেস। তো আমার মনে হয় এটা এখন বাংলাদেশে ভাবা উচিত, এই ধরনের হসপিটাল আমাদের করা উচিত, যে রুগী তো যাবে না, বরঞ্চ আশেপাশের রুগী আমার হসপিটালে আসবে। আরেকটি হচ্ছে কি, ধরেন আমাদের ব্যবসায়ীদের সবচেয়ে বড় যেটি এনবিআর, গত তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার কিন্তু এনবিআরকে 2টা ভাগ করছিল। এটা আমাদের চাওয়া ছিল, কিন্তু আমাদের পুরো বিজনেস প্ল্যাটফর্মে চাওয়া ছিল। সেই চাওয়াটা মনে হয় গভর্নমেন্ট এখন আর ধর্তব্যের মধ্যে আনছে না। তারা এই সংস্কারটাকে আইনে পরিণত করতে চাচ্ছে না, তারা আবার আগের অবস্থায় ফিরে যেতে চাচ্ছে। তো আপনার এই প্ল্যাটফর্ম থেকে আমরা আবার সরকারের কাছে অনুরোধ করতে চাই, এই দাবিটা এনবিআরকে 2 ভাগ করা। আসলে পুলিশকে যদি বিচারের দায়িত্ব দেন তাহলে হবে না। আমাদের দাবিটা কি ছিল? আমাদের দাবি ছিল যে বিচার বিভাগ আলাদা, পুলিশ আলাদা। পুলিশ আসামি ধরবে, বিচার বিভাগ বিচার করবে। তা আমাদেরও কথা ছিল নীতি পলিসি তৈরি করবে এনবিআরের একটা পার্ট, আর কর আদায় করবে আর একটা পার্ট। এখন যেটা করছে যে যিনি নীতি বানাচ্ছে তিনিই কর আদায় করতেছে, এবং এটার মধ্যে আমরা জুলুমের শিকার। এই জায়গাটা আমি এই ব্যবসায়ী হিসাবে এই প্ল্যাটফর্ম থেকে বলছি। দ্বিতীয় আরেকটি জায়গার কথা বলছি, এখন যে সংকটকালীন সময়ে আপনি একটা অদ্ভুত কথা শুনছেন যে স্কুলকে অনলাইন করা যায় কিনা, এই কথাটা সিদ্ধান্ত হচ্ছে ঢাকার স্কুলগুলো 3 দিন অনলাইন, 3 দিন অফলাইন। মফস্বলের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত আমি জানি না। আমি একটু আবেগের জায়গা থেকে স্কুল নিয়ে একটু আবেগের জায়গা থেকে বলবো যে তত্ত্বাবধায়ক সরকার ওই কাজটা করছে, যেটা আসলে সঠিক ছিল না। আমাদের দেশের পড়ালেখার মান বা সেটা আসলে একটা কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে, না এটা তো সাময়িক সিদ্ধান্ত, সাময়িক যে বিদ্যুতের হ্যাঁ, কিন্তু না বলছি যে সবখানে আমি আমার আবেগ দিয়ে, কারণ স্কুল খোলা রাখলে যানবাহনের উপরে, তেলের উপরে, পরে সব মিলিয়ে এটা একটা না, কিন্তু আমি আমার আবেগটা শুনি। আমরা চাকরিজীবী পরিবার থেকে এসেছিলাম। আমার বাবার যে চাকরি ছিল, সব ছেলেকে পড়ালেখার সামর্থ্য ছিল না, কিন্তু বাবা সব স্যাক্রিফাইস করছে। আমরা একবেলা খেয়েছি। আমি না, দিস ইজ নট মাই ওন স্টোরি, ইট ইজ মোস্ট অফ দ্য আমাদের জেনারেশনের স্টোরিটা। আমরা কিন্তু সব কিছু স্যাক্রিফাইস করে পড়ালেখাটাকে আগে নিয়েছি। আমরা একটা শার্ট পরেছি, আমরা একবেলা খেয়েছি, কিন্তু পড়ালেখাকে প্রায়োরিটাইজ করেছি। তাহলে এই দেশে সব কিছুর চলবে, শুধু এই মানে ইয়াটা হবে, মিনিমাইজটা হবে স্কুলে, এটা আসলে ঠিক না। সেটা ঢাকায় হোক, সেটা তো 1 মাসের জন্য হোক, তাও না, ঠিক না। আমাদের শিক্ষা হচ্ছে মেইন মেরুদণ্ড। আমরা না খেয়ে থাকবো,
আমরা দরকার হলে একটা শার্ট পরে থাকবো, কিন্তু আমরা শিক্ষাটা ক্ষেত্রে কোনো না, কম্প্রোমাইজ, ওটার আমি এখান থেকে জোরালোভাবে বলতে সবাই চাই, একমত আপনার আমার যে মন্ত্রী এখন আছে সালাউদ্দিন আহমেদ, যিনি গ্রাম থেকে এসেছে আমার মতো, উনিও কিন্তু একবেলা খেয়েছে, উনিও একটা শার্ট পরেছে, উনির বাবা কিন্তু কষ্ট করে উনিকে পড়ালেখা করিয়েছে, ওখানে কিন্তু উনি কম্প্রোমাইজ করেনি, উনি চাইলেই কিন্তু তখন ভালো থাকার জন্য ছেলেকে নাও পড়াইতে পারতো। তাহলে আমরাও বলছি যে বাংলাদেশের সব জায়গায় কৃচ্ছতা হবে, স্কুলের ক্ষেত্রে আমরা কৃচ্ছতা চাই না, আমরা চাই এই জায়গাটা সঠিকভাবে। তো আপনি আর কিছু যোগ করতে চান? আমি একটু হ্যাঁ, না, আমি শেষও আরেকটা করতে জিনিস চাই। যোগ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের স্ট্যান্ড ডিফেন্স, আমরা সব তেল ইম্পোর্ট করতেছি, সবগুলো হচ্ছে পরিশোধিত তেল। পাকিস্তান আমলে যে স্ট্যান্ড রিফাইনারি হয়েছে সেই স্ট্যান্ড রিফাইনারি একটাই, এটার কিন্তু কোনো এনহ্যান্সমেন্ট বা মানে কি বলে ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট কিছুই হয়নি। এবং আমরা আসলে আমাদের পুরো দেশটাকে জ্বালানির নেটওয়ার্কের মধ্যে যে পাইপলাইনে জ্বালানি, এগুলো কিন্তু কিছুই করিনি। মানে আমরা পুরো দেশ মেধাবিহীন, আমাদের যারা সরকারে ছিলেন তারা কিন্তু এই জায়গাগুলোতে আমাদের দক্ষতা দেখাতে পারেনি। এইটুকুই আমি আপনাকে বলবো যে আমাদের জ্বালানি ক্ষেত্রে, আসলে জ্বালানি একটা দেশের কিন্তু শিল্পায়ন না। ওভারঅল বাংলাদেশের ইকোনমিক যে সিচুয়েশন, জি। আমি যদি আপনাকে বলি সরকারের জন্য আপনি শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মের জন্য দুটো করে সাজেশন দেন, কি দেবেন আপনি? আমি বলবো যে জ্বালানি নিরাপত্তার জন্য এখনকার যে আরেকটা কথা বলি, যে আপনি একটা সমস্যায় পড়ছেন, সেই সমস্যাটা তখনই যদি অ্যাড্রেস করেন এবং এটাকে মাথায় রেখে কন্টিনিউয়াসলি কাজটা করে যেতে, একটা সময় গিয়ে হবে। আজকে যে ক্রাইসিসটা, সেই ক্রাইসিসটা এই গভর্নমেন্টের না, এই ক্রাইসিসটা আমাদের পূর্ববর্তী, বলছি তো আমাদের পুরো হিস্ট্রিক্যাল যে ডাটা, আমরা সবাই কিন্তু আমাদের ব্যর্থতার পরিচয় দিয়েছি, তার খেসারত কিন্তু আমাদের জেনারেশনে পড়ছে। তাহলে সুতরাং আমরা জ্বালানি নিরাপত্তাটাকে সামনে আনা, আর এই যে শিক্ষায় যেটা অনলাইন অফলাইন, এইটা বাদ দেওয়া, এখানে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। গুড। মিস্টার, আমি বলবো যে এই মুহূর্তে উচিত সরকার নিশ্চয়ই চিন্তা করে যে বড় বড় সেক্টর সহ ছোট ছোট সেক্টরগুলোর যারা চিফ, মানে যারা প্রেসিডেন্ট আছে, সভাপতি, ধরেন বিটিএম এর প্রেসিডেন্ট, বিজিএম এর প্রেসিডেন্ট, রিয়াবের প্রেসিডেন্ট, এগুলো এদেরকে নিয়ে ইমিডিয়েট বাণিজ্য মন্ত্রী বা যেই হোক এটা বসা উচিত। বসলে কিন্তু এটার অনেক ফল পাওয়া যাবে। এবং অনেক দিন ধরে কিন্তু বসা হচ্ছে না, তত্ত্বাবধায়ক সরকার কিন্তু বসেই নেই কোনো ব্যবসায়ীদের সাথে, হয়তো এমনি দেখা সাক্ষাৎ করছে কিন্তু ওরকম মিটিং করে না, এটা একটা বিরাট গ্যাপ হয়ে গেছে। তো এইখানকার যারা আছে, এই প্রত্যেকটা লিডার মানে সভাপতি সহসভাপতির সাথে বসলে অনেক কিছু বেরিয়ে আসবে, তাদের কি সমস্যাও সমাধান হবে, তাদের প্রবলেমগুলো বুঝতে পারবে। এগুলো আমি মনে করি ইমিডিয়েট করা উচিত। আর কিছু? ছোট্ট একটা আমার পয়েন্ট ছিল, সেটা হচ্ছে এই যে কর্মঘণ্টা কমানো। এমনি দেশের আমাদের উৎপাদনশীলতা কিন্তু আন্তর্জাতিক কোনো মানের মধ্যেই নেই। সুতরাং কর্মঘণ্টা কমানোর মধ্যে দিয়ে যে পদ্ধতিটা সরকার চালু করতে চাচ্ছে, এটা আমার মনে হচ্ছে এটা সঠিক না। আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি ডে লাইট সেভিং টাইম, যে আমরা যদি কর্মঘণ্টা না কমিয়ে আমরা সকাল 9টায় শুরু না করে 8টায় শুরু করা, 7টায় শুরু করা, 1 ঘন্টা এগিয়ে দেওয়া, 2 ঘন্টা এগিয়ে দেওয়া। কারণ আমাদের কিন্তু উৎপাদনশীলতার মান কিন্তু ভালো না। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার সৈয়দ নাসির এবং মিস্টার লিয়াকতুল ভি, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা নেওয়ার জন্য। দর্শক, আমার অতিথিরা দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলছিলেন। জ্বালানি নিরাপত্তার ইস্যুটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওনারা মনে করেন। এই বিষয় নিয়ে আসলে বাংলাদেশ তেমন কোনো মনোযোগ দেয়নি। শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, স্বাস্থ্য, আমরা সবসময় বলি যে বাংলাদেশ অবহেলিত। অন্য যে কোনো কিছুর বিনিময়ে এই দুটো খাতে যেন কোনো ধরনের কম্প্রোমাইজ না হয়। আমাদের রিয়েল এস্টেট সহ হসপিটালিটি সেক্টর, অ্যাভিয়েশন সেক্টর নিয়েও আলোচনা হয়েছে এবং আমরা আশা করি যে নীতি নির্ধারক এই বিষয়গুলোতে মনোযোগ দেবেন। ট্রেড বডিগুলোকে আরও বেশি অ্যাক্টিভ করা, গতিশীল করা দরকার এবং এখানেও অনেক রকমের সংস্কার দরকার এবং রাজনীতিকরণ যেন না হয়, এই জায়গাটাও আসলে মনোযোগ দেয়া দরকার। এবং সেই সঙ্গে ওনারা এটাও বলছিলেন যে এই যে কর্মঘণ্টা কমিয়ে আনা হয়েছে, এটা আপাত সিদ্ধান্ত সংকট মোকাবেলার জন্য, কিন্তু এখানেও খানিকটা এই বিষয়টাকে, এটা আমরা তৃতীয় মাত্রায় এর আগেও আলোচনা করেছি যে বরং সকালে অফিস শুরুর সময়টা আরেকটু আগিয়ে দিয়ে এবং পুরো সময়টা আসলে কর্মঘণ্টাটা না কমিয়ে এই ব্যবস্থাটা করা যেত। তো সেই জিনিসটা, দিনের আলোর যথেষ্ট সদ্ব্যবহার করা। আরেকটা বিষয় সাধুবাদ জানিয়েছেন যে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের
কিছু উল্লেখযোগ্য ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করেছেন এবং এটা আসলে প্রধানমন্ত্রীও করতে পারেন এবং তিনি না হলে অন্তত বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী, তারা বিভিন্ন ব্যবসায়ীদের বিভিন্ন সেক্টরের সঙ্গে, ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে প্রায় নিয়মিত যদি আলোচনা করেন তাহলে অনেক ধরনের সংকট সমাধান করা সহজতর হবে বলে ওনারা মনে করেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।